এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের তো ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। আওয়ামী লীগ কি আবার দেশে সক্রিয় রাজনীতিতে ফিরছে? তারা কি নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করছে? শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। 65% পিপলকে বাদ দিয়ে এটা কোনো গণতন্ত্র নয়, এটা ভণ্ডামি, এটা স্বৈরতন্ত্র। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও দলটির ভোটার টানতে নানা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে চলছেন প্রার্থীরা। 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে যেন জল ঢেলে দিল আওয়ামী লীগ। আবারও সক্রিয় হয়ে উঠেছে দেশ ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না, ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারেন 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে, এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। শেখ হাসিনাকে ডক্টর ইউনূস এখনো এত ভয় পাচ্ছে কেন? শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলা হয়, ইউনূস সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয়, এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয়। যে দলটির বেল নেই, যে শেখ হাসিনার বেল নেই, সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের তো ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। গতকাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ করেই নেমে এসেছে ঝড়। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আল জাজিরায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাবলীল ও পরিপক্ক উপস্থাপনা। প্রশ্ন একটাই, আওয়ামী লীগ কি আবার দেশে সক্রিয় রাজনীতিতে ফিরছে? তারা কি নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করছে? চলুন আবেগ নয়, বাস্তবতা ও কৌশলের আলোকে পুরো বিষয়টি বিশ্লেষণ করি। বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো, সে বাপের মেয়ে আমি না। যেমন শেখ হাসিনার ভাষণ, তেমন নীরবতার রাজনীতি ভেঙেছে শেখ হাসিনা। শেখ হাসিনার সাম্প্রতিক এই ভাষণটি ছিল শুধু একটি বক্তব্য নয়, এটি ছিল একটি রাজনৈতিক বার্তা। তিনি সরাসরি আক্রমণাত্মক ভাষায় যাননি, তিনি তার প্রতিটি শব্দে ছিল অতীত শাসনের বৈধতার ইঙ্গিত, দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা, আন্তর্জাতিক মহলের উদ্দেশ্য আমি এখনও প্রাসঙ্গিক। এই বার্তা এখানে একটি বিষয় পরিষ্কার, আওয়ামী লীগ এখন আর সম্পূর্ণ নীরব থাকতে চায় না। সজীব ওয়াজেদ জয় ও আল জাজিরা রাজনীতির নতুন ভাষা। ঠিক এই সময়ে আসে সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরা সাক্ষাৎকার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি দিক: উপস্থাপনার ধরন, শান্ত, যুক্তিনির্ভর, আত্মবিশ্বাসী, কোনো আবেগী বক্তব্য নয় বরং তথ্যভিত্তিক কথা, এবং দ্বিতীয়ত আওয়ামী লীগের ব্র্যান্ডিং। দলকে দেখানো হয়েছে আধুনিক, প্রগতিশীল ও রাজনৈতিক মানের, মানবাধিকার উন্নয়ন ও স্থিতিশীলতার ভাষা ব্যবহার, এবং তৃতীয়ত লক্ষ্য দর্শক, বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়া ও শক্তি। অনেকে বলেছেন এই জয় আর শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি নিজেকে ভবিষ্যৎ রাজনৈতিক মুখ হিসেবে উপস্থাপন করেছেন। So there was absolutely no reason. Now the 2024 elections, there was no rigging. Now unfortunately our opposition decided to boycott. No, but hold on. The argument could be the opposition was boycotting. তবে এখানেই কৌশলগত প্রশ্ন, তবে আওয়ামী লীগ কি আসলেই দেশে ফিরছে? এখন আসল প্রশ্নে আসা যাক, আওয়ামী লীগ কি সত্যি দেশে ফিরছে? তারা কি নির্বাচনে অংশ নেবে? বিশ্লেষণে দেখা যায় দলটি এখনও মাঠে নামেনি সরাসরি, কিন্তু মিডিয়া ও বক্তব্যের মাধ্যমে প্রস্তুতি স্পষ্ট। শেখ হাসিনা আবেগী সমর্থকদের ধরে রাখছেন, সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছেন, অর্থাৎ এটি তাৎক্ষণিক প্রত্যাবর্তন নয় বরং একটি ধাপে ধাপে কামব্যাক স্ট্র্যাটেজি।
তবে বাস্তবতাও অস্বীকার করা যায় না। দেশের রাজনৈতিক পরিবেশ এখন অনুকূল নয়। নির্বাচনকালীন কাঠামো ও বিশ্বাসযোগ্যতা বড় প্রশ্ন। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিরোধিতা রয়ে গেছে। তাই বলা যায় আওয়ামী লীগের ফেরা সহজ হবে না, কিন্তু অসম্ভবও নয়। তবে সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার ভাষণ আবেগকে জাগিয়েছে। সজীবদের জয়ের সাক্ষাৎকার কৌশলকে স্পষ্ট করেছে। এটি কি আওয়ামী লীগের নতুন অধ্যায়ের শুরু, নাকি শুধু রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা? উত্তর দেবে সময়। তবে একটা কথা নিশ্চিত, বাংলাদেশ রাজনীতি আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। 65% পিপলকে বাদ দিয়ে এটা কোনো গণতন্ত্র নয়, এটা ভণ্ডামি, এটা স্বৈরতন্ত্র। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও দলটির ভোটার টানতে নানা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন প্রার্থীরা। 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে যেন জল ঢেলে দিল আওয়ামী লীগ। আবারও সক্রিয় হয়ে উঠেছে দেশ ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য ঘিরে তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 12 তারিখের নির্বাচন বাংলাদেশের বুকে এক ঐতিহাসিক অধ্যায় হতে যাচ্ছে। প্রশ্ন উঠছে, নৌকা ছাড়া ভোট কেমন হতে চলেছে? আওয়ামী লীগ কি সত্যিই হাত পা গুটিয়ে বসে আছে, নাকি নীরবে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে, নাকি 12 তারিখের নির্বাচন রূপ নিতে যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাতময় পরিস্থিতিতে? চলুন দেখে নেওয়া যাক আওয়ামী লীগের সম্ভাব্য পরিকল্পনা। আওয়ামী লীগ দল হিসেবে এখন নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি না করতে চান, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করা হয়েছে, এটা ত্রুটিপূর্ণ আমি মনে করি। তারপরেও কিন্তু তাদের মানুষকে আপনি ভোট দিতে দিবেন না, এই ধরনের তাদেরকে নাগরিকত্বের অধিকার তাদেরকে দিবেন না, এটা কোনো দেশে কোনো সময় তারা যদি নির্বাচনে আসতে চায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোট দিলে আসতে পারবে, অন্য লোককে ভোট দিলে আসতে পারবে না। আমাদের কাছে ভোট দিলে তোমরা ঠিক আছো, কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিলে তোমরা করতে পারবে না। যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর, নাৎসিবাদ, নাৎসি। দেশের প্রায় 30% ভোটার সবসময় নৌকা প্রতীকের পক্ষে ভোট দিয়ে থাকে, কিন্তু এবার ব্যালট পেপারে যদি নৌকা প্রতীকই না থাকে, তাহলে কি ভোটের মাঠে নামবে আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক? নাকি তারা ঝুঁকবে ধানের শীষ কিংবা দাড়িপাল্লার দিকে? নাকি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পুরো নির্বাচনই বর্জন করবে? আন্তর্জাতিক কয়েকটি জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 30% নৌকা সমর্থক ভোটারের মধ্যে মাত্র 1% মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, আর বাকি 29% ভোটার নির্বাচন বর্জন করতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, নৌকা ছাড়া নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে? 12 তারিখের নির্বাচন কি শান্তিপূর্ণ হবে, নাকি অশান্তির আগুনে পুড়বে দেশ? 12 তারিখের নির্বাচনে ভোট দিতে যাবে কি আওয়ামী লীগের ভোটাররা? শুক্রবার 23 জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে এক মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে সংযুক্ত হওয়ার পর ইউনূস সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। ইউনূস ভারতকে প্রায় কবজা করে ফেলেছিলেন, ভেবেছিলেন ডিসেম্বরের শেষে যখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তা খালেদা জিয়া পুত্র তারেক রহমানের কাছে পৌঁছে দিতে কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসার ঘোষণা দেন। তখন সংসদ ভবনে এস জয়শঙ্কর যে কক্ষে বসেছিলেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য এবং খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য, সেখানে 2 দফায়, একবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাঠিয়েছেন ইউনূস, আরেক দফায় আসিফ নজরুল আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পাঠিয়েছেন ইউনূস, শুধু এস জয়শঙ্করকে এই বার্তাটুকু দিতে যে ডক্টর ইউনূস রেডি আছেন, প্রধান উপদেষ্টা ইউনূস প্রস্তুত, যে কোনো সময় তিনি দেখা করতে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কিন্তু ভারত সরকারের যেটা অবস্থান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যেই অবস্থান, তারা কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকারের সঙ্গে দেখা করে নাই। কারণ তার আগের সপ্তাহে তো বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে। সরকারের কাছে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তথ্য নাই যে হাদির হত্যাকারীরা সত্যি ভারতে কিনা। কিন্তু বাংলাদেশে ভারতের হাইকমিশন গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাইকমিশনে হামলা সহ নানা ঘটনার ব্যবস্থা করা হয়েছে। আর ডক্টর ইউনূসের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছেন যে তারা এই 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে ছাড়বেন। এই পরিস্থিতিতে জয়শঙ্কর ইউনূসের ওই দেখা সাক্ষাতের আহ্বানে একেবারেই সাড়া দেন নাই। এই রাগে এখনো যখন ফুঁসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার দেশে পাড়া দিলেন, তিনি কিনা সরকার প্রধান, তিনি সালাম পাঠালেন তিনজন মন্ত্রী মর্যাদার লোকের মাধ্যমে, কিন্তু জয়শঙ্কর কিনা তাকে একটা সালাম দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না। এই রাগে যখন ফোঁসফোঁস করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন
ভারত সরকার উল্টে আবারও ইউনূস সরকারকে একটু নাড়া দিয়ে দিতে শেখ হাসিনার রীতিমতো অডিও লিঙ্কে সংযুক্ত থেকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে ফেলেছে খোদ দিল্লিতে। শেখ হাসিনা প্রথমবারের মতো 23শে জানুয়ারি ওই অনুষ্ঠানটির মাধ্যমে একটা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হাজির হলেন। তার ভক্ত সমর্থক নেতা কর্মীরা ব্যাপকভাবে অপেক্ষা করছিলেন যে হয়তো শেখ হাসিনা ভিডিও বার্তায় যোগ দেবেন বা ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হবেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কড়াকড়িতে সেটা সম্ভব হয় নাই। তিনি অডিও বার্তাতেই যোগ দিয়েছেন, যেই অডিও, যে গলার আওয়াজ ডক্টর ইউনূসকে মানে গত 17-18 মাস ধরে ব্যস্ত রেখেছে, যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে, সেই গলায় শেখ হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনূস সরকারকে। তিনি মোহাম্মদ ইউনূসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন, খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন, বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বাংলাদেশ তার অন্ধকারতম সময় পার করছে এবং ইউনূস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব। এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনূস সরকারকে বাংলাদেশের ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী, সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে, যে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় ক্রীড়নকের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনূস, সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনূসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এবং বাংলাদেশের চরমপন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার জন্য একটা উন্নয়নের দিকে হাঁটতে থাকা দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে একটা বদ্ধ ভূমিতে, একটা রক্তাক্ত ভূমিতে, একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা ইউনূসের পাপেট রেজিমকে, ইউনূসের এই পুতুল সরকারকে, যারা কিনা চরমপন্থী গোষ্ঠীগুলোর একটা পাপেট হিসেবে বিদেশিদের ইন্ধনে কাজ করছে, সেই পাপেট রেজিমকে সরানোর ডাক দিয়েছেন। সেটা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। কাজে ইউনূস সরকার ভেবেছিলেন যদিও বা যে কিছুই তো কথা শোনে না ভারত সরকার, আবার বলেই বা কি হবে। আর পরিস্থিতি তো এখন এমনই তলানিতে ঠেকেছে যে ভারত সরকার এরই মধ্যে তার দূতাবাসের কর্মীদের সকল পরিবার পরিজনকে বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করে ভারতে ফিরিয়ে নিয়ে গেছেন। এই তো এমন একটা পরিস্থিতিতে ইউনূস সরকার ভাবছিলেন বোধহয় যে কি আর হবে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে, কারণ ভারত সরকার তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করে না। কারণ ধরেন 2-3 দিনের মধ্যে কয়েক দফা ডেকে ফেলা থেকে শুরু করে রাষ্ট্রদূতকে নানা রকম ঘটনা তো ঘটিয়েছে বাংলাদেশ সরকার। আর ভারত সরকারও বুঝেছে যে যাই ঘটবে বাংলাদেশে তারই দায় ভারতের ওপর পড়বে এবং সে কারণেই তারা ভারতের নাগরিকদের জন্য, ভারতের কূটনীতিকদের পরিবার পরিজনের জন্য বাংলাদেশকে ভীষণভাবে অনিরাপদ হিসেবে চিহ্নিত করছে। কারণ তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারেন 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। আওয়ামী লীগের যে বার্তা, শেখ হাসিনার যে বার্তা ইউনূস সরকারের উদ্দেশ্যে, সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায়। এ কারণে ইউনূস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে। কারণ ইউনূস সরকার আরো খবর পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে, যেমন ধরুন আমি বিবিসি বাংলাতেই খবর দেখছি যে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের দিন, মানে শেখ হাসিনা অডিওতে যুক্ত হবেন যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের যে লাইভ সম্প্রচারের লিঙ্ক দেওয়া হয়েছিল সেটাতে একটা সময় ভারতীয় সময় 6টা 40 মিনিটে দর্শক সংখ্যা ছিল 92,525, এক পর্যায়ে দর্শক সংখ্যা 1 লক্ষ ছাপিয়ে যায়। ইউনূস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি, তাদের শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, তাই নয়, এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে। কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে, যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, অনুষ্ঠান করতে দিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবং তারা বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ্যে
বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন, এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে। কেন? শেখ হাসিনা তো বহু মাস ধরে এই কথা বলে আসছেন। তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনূস সরকার যে শেখ হাসিনা নাকি নির্বাচন বানচাল করতে, বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। নির্জলা মিথ্যা কথা। আপনারা যদি শেখ হাসিনার 5 দফা দেখেন, যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনূস সরকারের পতন চেয়েছেন, কারণ বলেছেন ইউনূস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে, সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়, নারী, তাদের নিরাপত্তা চেয়েছেন। তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের 24-এর ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন, মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান। শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না, তাদের নেতাকর্মী সমর্থকেরা, কারণ নৌকা যেহেতু থাকবে না ব্যালটে। এখন তারা সরাসরি সেই ভোট দিতে না যেতে অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন, নো ভোট বলছেন। এবং তারা বলছেন যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা, কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না, সে ভোট গণবয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে। কাজে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা অগ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু সরকার মিথ্যাচার করছে, ইউনূস সরকার। তারা বলছে শেখ হাসিনা নাকি তার অনুসারী ও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন বানচালে। এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে এটা কার পক্ষে বলছেন? ডক্টর ইউনূস কি এটা জামায়াতে ইসলামের পক্ষে বলছেন? কারণ বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্কটা বেশ দানা বেঁধে উঠেছে, সেটা তো খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের শোক বার্তা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ, এস জয়শঙ্করের তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে ঢাকায় আসার মাধ্যমে স্পষ্ট। তাহলে কোন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনূস সরকারের সন্দেহ, নাকি ভারত সরকারের যেটা সন্দেহ, আওয়ামী লীগেরও যেটা সন্দেহ যে ইউনূস সরকার নির্বাচনের পরেও সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না, কাজে নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতাটা তার হাতে এবং তার কক্ষিগতই থাকবে। তিনি হয়তো বা তার মতো একটা কোয়ালিশন সরকারও গঠনের চেষ্টা করতে পারেন, একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করতে পারেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।